রংধনু গ্রুপ প্রেজেন্টস মিউজিক। ছোট ফটো করে হাসন দেখি আসান মুখ, হাসন জানের মুখ দেখে জন্মের গেল দুঃখ, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের ঈদ আয়োজন নিউজিকে স্বাগত জানাচ্ছি আমি নিশীথ সূর্য। এই মরমী সাধক হাসন রাজার গানের সূত্র ধরেই বলতে চাই, হাসন রাজা যেভাবে পিয়ারির প্রেমে মজেছিলেন, আমরা আজকের আয়োজনে 90 দশকের গুণী জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরীর সঙ্গে গান আড্ডায় মজব। তার দীর্ঘ সঙ্গীত ভ্রমণ আমরা শুনব। সেলিম ভাই, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা খুবই কৃতজ্ঞ আপনি এসেছেন, খুবই আনন্দ আমাদের মাঝে। ঈদের আনন্দটা আসলে আরও রঙিন হলো আর কি আপনার মাধ্যমে। সেলিম ভাই, আমরা যতটুকু জানি যে আপনার 3 দশকেরও বেশি সময় ধরে আপনি বাংলা গানকে মানে রিপ্রেজেন্ট করছেন, বাংলা গান নিয়ে কাজ করছেন, লোকগানকে বিশ্ব দরবারে একটা সমৃদ্ধশালী জায়গায় আপনি নিয়ে গেছেন। তো প্রথম আমার একটা জিজ্ঞাসা, যে একজন সেলিম চৌধুরী নিজেকে আবিষ্কার করলো কিভাবে যে উনি গান গাইতে জানেন? শুরুটা আসলে খুব ছোটবেলা থেকে গান করতাম। আমার মনে আছে যে এইটুকু, যে আমি যখন একবার একটা অনুষ্ঠানে, আমাদের গ্রামেরই একটা অনুষ্ঠানে গান করেছিলাম, একটা নজরুল গীতি গেয়েছিলাম। তো আমি এতই ছোট ছিলাম যে আমি হারমোনিয়াম বাজিয়ে যখন গানটা করছিলাম, তখন অডিয়েন্সরা উঠে উঠে দেখছিল যে আমাকে দেখা যায় কিনা, হারমোনিয়ামের নিচে পড়ে গিয়েছিলাম। তো ওই সময় থেকে গান করা এবং পরবর্তীতে কনফিডেন্স পাওয়ার জায়গাটা হলে আসলে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথাটাই বলবো। কারণ তখন জাতীয় পর্যায়ের যারা আছেন, শিল্পী আছেন, তাদের সাথে গান করে যখন অ্যাপ্রিসিয়েশনটা পেলাম অডিয়েন্সের কাছ থেকে, আই গট দ্য কনফিডেন্স যে আসলে বোধহয় খুব একটা খারাপ গাই। কিন্তু আমরা আসলে ওই সেলিম চৌধুরীটাকে খুব দ্রুত বড় করতে চাচ্ছি না, ওই ছোট সেলিম চৌধুরীতে থাকতে চাচ্ছি। যে বাচ্চাটা ওই হারমোনিয়ামে ঢাকা পড়ে যাচ্ছিল, ওই বাচ্চাটা কোন গানটা গেয়েছিল? নজরুল গীতি শুকনো পাতার নূপুর পায়, এই গানটা 2 লাইন হয়ে যাক, এটা ওই স্মৃতি রোমন্থন করি হয়ে যাক 2 লাইন। এই গানটা আসলে শিখেছিলেন আমার বড় আপা। উনি আমাকে হারমোনিয়ামে হাতে ধরে ধরে, হেনা চৌধুরী নাম ছিল ওনার, উনি আমাকে গানটা শিখিয়েছিলেন এবং তার ওই ইয়েতে কিন্তু আমি গানটা ফিঙ্গারিং করা শিখি। আচ্ছা, এবং সেই ফিঙ্গারিংয়ে গানটা করি আর কি। বাহ বাহ। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। সেলিম ভাই, আমরা যতটুকু জানি আপনি সুনামগঞ্জে বড় হয়েছেন, মৌলভীবাজারের শমশেরনগরে আপনার বাড়ি, আর সুনামগঞ্জ আপনি বড় হয়েছেন, ওখানে জুবলি স্কুলে আপনি হ্যাঁ 3 বছর পড়াশোনা করছেন, খুবই নামি একটা স্কুল। আর একটা তথ্য জানি রাখতে চাই, খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার বাবাও জুবলি স্কুলের ছাত্র ছিলেন। তো আর পরবর্তীতে হ্যাঁ জুবিলিয়ান, আর আপনি পরবর্তীতে এমসি কলেজে পড়াশোনা করছেন। এমসি কলেজে আমিও পড়াশোনা করেছি, রাইট। তারপরে আপনি ঢাকা ইউনিভার্সিটি আসলেন, ঢাকা ইউনিভার্সিটি এসে বুটানিতে পড়াশোনা করলেন। এই যে আশাটা, ওই আশার মধ্যে কি আপনি ব্রিলিয়ান্ট ছিলেন তো জানা যাচ্ছে, মাস্টার্স করেছেন মাইক্রোবায়োলজিতে, কিন্তু এই আশা, ঢাকায় যে আসলেন আপনি পড়াশোনার জন্য আসলেন না, গানটাও একটা মানে হন্ট করছিল আপনাকে যে ঢাকায় তো গানের একটা ভালো একটা পরিসর আছে? আমি আসলে ওইভাবে যে প্রফেশনালি গানটাকে নেব এটা কিন্তু ভাবি নাই কখনো আসলে। তো পড়াশোনার জন্যই আসা, এবং আসতে গিয়ে ওই যে কনফিডেন্স পাওয়ার কথা বললাম, যে
অনেক নামি দামি বিভিন্ন শিল্পীর অনুষ্ঠানে সাথে গান গেছেন, হ্যাঁ। গান করার পরে কনফিডেন্স পেয়ে সুব্রতা আমাকে একদিন বলছে, সুব্রতার সাথে আমার খুব আগে থেকে পরিচয় ছিল। সুব্রতা বললো যে, আমি ভাবলাম যে সুব্রতা আমি কিছু গানটা শিখতে চাচ্ছি কারোর সাথে। বললো যে তুমি তো এমনিতে ভালো গাও, খুবই ভালো গাও, এক কাজ করো তুমি একটা ক্যাসেট বের করে দেখো তো কি হয়। ওই সুব্রতার কথাতে কিন্তু আমি ক্যাসেটটা বের করে ফেলি। তখন তো উনি স্টার নাকি? সুব্রতা স্টার। আপনি কি তখন কি আপনার মানে সিনিয়র ছিলেন ইউনিভার্সিটিতে? সুব্রতা আমাদের 2 বছর সিনিয়র, উনি বায়োকেমিস্ট্রিতে ছিলেন, তার পিছনে আমার ডিপার্টমেন্টে আমি পড়তাম। তো রেগুলারই দেখা হতো, প্লাস ফ্যামিলিতেও আমার একটা আসা যাওয়া ছিল, সুব্রতার বাসায় যেতাম প্রায় ঘুরতে। তো আমার মনে হয় সৎ পরামর্শ দিয়েছেন অনেক, না হলে প্রথম ক্যাসেট 1989 সালে কবিতার মতো চোখ। হ্যাঁ, আমরা কবিতার মতো চোখ দিয়ে আমরা গানটা আগে শুনি, তারপর গানের গল্পটা শুনবো। কৃষ্ণ চূড়ার বনে পাখিদের কুজনে, চোখে চোখে বিভোর দুজনে, শুধু নীরবতা তবু হৃদয়ের কথা, মিলে মিশে হয় একাকার। কবিতার মতো চোখ যে তোমার, কবিতার মতো চোখ যে তোমার। কি অসাধারণ, কি অসাধারণ গেয়েছেন সেলিম ভাই। আপনার এই প্রথম ক্যাসেট আমার কাছে আছে, হ্যাঁ, এটা আমার মনে আছে, আমি প্রথম কিনলাম, শুনলাম কবিতার মতো চোখ। কথা মিল্টন খন্দকার, সুর বদরুল আলম বকুল। বকুল ভাই কি ভালো মানুষ, কি ভালো মানুষ। সেলিম ভাই, আপনার কিন্তু আরেকটা পরিচয় ওইভাবে মানুষ জানে না, কিন্তু জানাতে চাই আজকে। তা আপনি খুবই চমৎকার গানও লিখেন, যদি খুবই কম লিখেছেন। তো আপনার প্রথম ক্যাসেটেই কিন্তু আপনি একটি চমৎকার গান লিখেছেন। হ্যাঁ, ওই গানটা সম্পর্কে কিছুটা বলুন আর কি। এই গানটা আসলে লিখেছি আমি, আসলে গান লেখার চেষ্টা করেছি অনেকদিন, মাঝে মাঝেও করি, কিন্তু হয় না কি যে আমার মনে হয় যে আপ টু দ্য মার্ক হয় না, বুঝলেন, এরকম একটা ব্যাপার। যে সাপোজ খুঁতখুঁতে এরকম খুব খুঁতখুঁতে, যেমন ধরেন এখন ধরেন একটা গান লিখতে যদি যাই, যে সেই গানটা এখন ট্রেন্ডে আমার খুব প্রিয় কিছু গান আছে, যেমন ধরেন যে যেভাবেই তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, তাই না, এই ধরনের। তো লিখতে বসলে মানে ওই লেভেলে যখন যায় না লেখাটা, তখনই আমি কিন্তু বন্ধ করে দিই, আর লেখা হয় না। যে দূর, এটা কি লিখবো, যে লেখা তো হচ্ছে না, একটা ভালো গান তো লিখেই ফেলেছে, তাই আমরা বঞ্চিত হচ্ছি কিন্তু। কারণ এই কথা যে ভুল, আমি দর্শকদের প্রমাণ দিতে চাই। এই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন কি সুন্দর দৃশ্যপট ছিল এই গানে। বই মেলার সেই বিকেলে বনলতা সেন হাতে তুমি কে ছিলে, আমি তো দু চোখ দেখে জীবন আনন্দ হয়েছিলাম। বই মেলার সেই বিকেলে বনলতা সেন হাতে তুমি কে ছিলে, ফাগুনের রং মাখা পলাশ ডোরে রেখেছিলে তনু মন উতলা করে। ফাগুনের রং মাখা পলাশ ডোরে রেখেছিলে তনু মন উতলা করে। গধূলির ব্যথাকে ভুলে থেকে চেয়ে চেয়ে শুধু দেখছিলাম, আমি তো দু চোখ দেখে জীবন আনন্দ হয়েছিলাম। বই মেলার সেই বিকেলে বনলতা সেন হাতে তুমি কে ছিলে। আপনি আসলেই বঞ্চিত করেছেন, কারণ এত সুন্দর করে লিখেছেন আপনি। আমার করা, কিন্তু গানের শুরু, বাহ বাহ, সুরকার হিসেবেও আপনি, কিন্তু এই জায়গাটাতে আসলে কনফিডেন্স পাই না আসলে আমি, সত্যি না। আমার মনে হয় আবারও শুরু করা উচিত, কারণ এইভাবে মানে আপনার ঝামেলাটা আমি যেটা বুঝতে পেরেছি যে রুচির জায়গাটা একটা জায়গায় চলে গিয়েছে, যে নিজের সঙ্গেই আপোষ হচ্ছে না, যে না হচ্ছে না এরকম কিছু একটা। তো রবি ঠাকুর তো তাই করতেন, লিখতেন, ফেলতেন, নিজেই নিজের এডিট করতেন। হ্যাঁ,
তারপর আমার মনে হয় থাকা উচিত। আমি খুব আমার আর্জি থাকলো। থ্যাংক ইউ আমি চেষ্টা করব অবশ্যই আপনার কথা দিলাম চেষ্টা করব। আমরা আরেকটা আপনাকে ইন্টারেস্টিং, এটাও এটা ইতিহাস, কারণ আপনার দ্বিতীয় ক্যাসেটও আমরা জোগাড় করেছি। আমি আসলে খুবই মানে অবাক হচ্ছি যে আপনার এই পরিমাণ কালেকশন। মাই গড। না সেলিম ভাই, আমরা সত্যি কথা বলি, আপনাকে ভালোবাসি তো। হ্যাঁ, আপনি আমাদের কৈশোর জুড়ে আছেন, বুঝছেন। আপনার গানগুলো আমরা গান শুনি তো বড় হয়েছি আসলে। এটা মধু পূর্ণিমা রাতে, বুলবুল নামের। মধু পূর্ণিমা রাতে মৌজোছনায় তৃষিত নয়ন খুঁজেছে তোমায়। মধু পূর্ণিমা রাতে মৌজোছনায় তৃষিত নয়ন খুঁজেছে তোমায়। সেলিম ভাই, বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা সঙ্গেই থাকবেন, কারণ বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রূপসাগরে ঝলক মারিয়া, আজ পাশা খেলবো রে শাম, কত গান, কোন গানের গল্প শুনবেন? সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে আছেন আমার ভীষণ প্রিয় শিল্পী সেলিম চৌধুরী। সেলিম ভাই, কোনো কথা হবে না, শুরুই আমরা করব আজ পাশা খেলবো রে শাম, সেই কালজয়ী সুপার ডুপার হিট গান, যে গান দিয়ে পুরো বাংলাদেশ আপনি মাতিয়েছিলেন। সেই গানটা আগে আমরা শুনবো, তারপর আমরা গানের গল্পে যাব। একলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথায়, একলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথায়। চৌদিকে ঘিরিয়ার রাখবো, চৌদিকে ঘিরিয়ার রাখবো সব সখী গনে। আজ পাশা খেলবো রে শাম, শাম আজ পাশা খেলবো রে শাম। পুরোপুরি নস্টালজিক হয়ে গেলাম। কি যে গান! আমার মনে হয় যে এই ক্যাসেটটা, আপনি সংখ্যাটা আপনি নিশ্চয়ই নিজেই বলতে পারবেন যে সঠিক সংখ্যাটা কত কপি বিক্রি হলো। প্রোডিউসাররা তো আসলে বলতে চায় না, যে মানে তাদের বিজনেস একটা গোমড় থাকে তাদের এটা। তো তাও আমার মনে হয় যে এই লেভেলে কোনো একটা গান হিট করতে গেলে মানে তো ওই সময়টাতে 8-10 লাখের উপরে ক্যাসেট বিক্রি হতেই হতো। এটা আর কি, এটা জাস্ট ফর্মালি যে মানে মেইন কপি, অরিজিনাল কপি। আর পাইরেটেড হিসাব করলে তো আসলে অনেক দূরে চলে যাবে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আপনাকে দিতে চাই, যে তখন পত্রিকাতে একটা নিউজ আসছিল যে একটা ফ্যামিলি যে গানটা হিট করার পরে তারা এফিডেভিট করে তাদের টাইটেল চেঞ্জ করে পাশা রেখেছিল তারা। হায় হায়! আর হুমায়ুন স্যারের জন্যই তো গানটা হিট করলো। উনি ওনার ওয়েজা বোর্ড নাটকে যদি গানটা ইউজ না করতো, তখন তো উনি তখন কি সবসময় তো উনি সুপার ডুপার হিট। ওই সামান্য গানই একটা সিকোয়েন্সে ইউজ করার পরে গানটা সুপার হিট করে গেল। নানাভাবে আমরা জানি যে হুমায়ুন আহমেদ শাহ আব্দুল করিমকে ঢাকায় এনেছিলেন, এরকম কথা আছে, কিন্তু ওই কোঅর্ডিনেশনটা তো সেলিম চৌধুরীর মাধ্যমে, এবং আপনি প্রথম ওনাকে সুনামগঞ্জে নিয়ে গেলেন। ও আচ্ছা, এটা হলো 94-এ হুমায়ুন স্যারকে আমরা ওই যে হাসান উৎসবে চিফ গেস্ট করে নিয়ে গিয়েছিলাম। ওটা আমার প্রয়াত ভগ্নিপতি মমিনুল মসজিদ, উনি ওটার কোঅর্ডিনেশনে ছিলেন আর কি। সুনামগঞ্জের পৌরসভা আয়োজক ছিলেন উনি। তো নিয়ে যাওয়ার পরে উনি ওই সার্কিট হাউসে বসে শাহ আব্দুল করিমের গান শুনলেন প্রথমে। এবং গান শোনার পরে উনি কিন্তু স্পেশালি পরে আমরা ওনাকে ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতে আমি গানটা শুনিয়েছিলাম। আচ্ছা। এবং এই গানটাই কিন্তু তাকে খুব অ্যাট্রাক্টেড করে আর কি, এই যে গানটা, যে এই গানটা এই লোকটা এত ভালো করে লিখেছে, তাকে নিয়ে কিছু একটা করা উচিত। তখন মাত্র ওই যে প্যাকেজ নাটক শুরু হয়েছে, প্যাকেজ অনুষ্ঠানগুলো বিটিভিতে নেওয়া শুরু হয়েছে। উনি জলসাগর বলে একটা অনুষ্ঠান করলেন, গানের অনুষ্ঠান বিটিভিতে। এবং সেখানে শাহ আব্দুল করিমকে বললেন যে তোমরা শাহ আব্দুল করিমকে নিয়ে আসো ইয়ে থেকে, সুনামগঞ্জ থেকে। তো আমি, তারপর আমার একটা বন্ধু ফজলুল কবির তুহিন,
আর এখনকার সুনামগঞ্জের যে এমপি, মানে বাংলাদেশের প্রথম হিমু, হ্যাঁ হ্যাঁ হিমু চরিত্র, হ্যাঁ। এবং সুনামগঞ্জের তুহিন ভাই। এখনকার যে এমপি আর কি মিসবা, আচ্ছা। আমরা এই তিনজনই কিন্তু তাদের সাথে কোঅর্ডিনেশন করে তাকে ইয়েতে নিয়ে আসি, ঢাকায় নিয়ে আসি। ঢাকায় আনার পরে হুমায়ুন স্যারের বাসাতেই আবুল খায়ের ভাই কিন্তু ওনার সাক্ষাৎকারটা নিলেন, মানে উপস্থাপনা করছিলেন উনি। আবুল খায়ের ভাই ইয়ের সাক্ষাৎকারটা নিলেন, শাব্দুল করিম সাহেবের সাক্ষাৎকারটা নিলেন। তো আপনার শাব্দুল করিমের ওই গানটা, যে গানটা আপনি গেয়েছিলেন, ছোট করে যদি আমরা শুনি আর কি। আচ্ছা, শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্দা, এই দুনিয়া মায়া জালে বান্ধা, বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, রং দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, মানে আমরা যদি একে আনামের কথাও যদি বলি, যে আমরা যারা সিলেটের একজন সুনামধন্য গীতিকার এবং সুরকার, একে আনামের গানও আপনি গেয়েছেন। গান আমি যখন এই গানটার পারমিশন আনতে যাই আর কি, তো ওনাকে গিয়ে বললাম যে আপনার এই গানটা আমি করতে চাই, বলে যে কোনো অসুবিধা নাই, তুমি করো। তো উনি ওই যে গানের ভিতরে ছিল যে ওনার কথা ছিল যে ও সোনার চাঁদেরে চাঁদে মায়া লাগাইছে, মায়া লাগাইয়ে চাঁদে বিভাগী বানাইছে, এরকম ছিল। তো আমি বিভাগী, একবার বিভাগী আর একবার পাগল এইভাবে বলছি আর কি, দিয়েতে বলে এতে কোনো আপত্তি আছে, বলে না কোনো অসুবিধা নাই, সেম থিং, এটা করতে পারো তুমি, অসুবিধা নেই। আরে মায়া লাগাইয়া চাঁদে, মায়া লাগাইয়া চাঁদে পাগল বানাইছে, ও সোনার চাঁদে রে, ও মায়ার চাঁদে রে, চাঁদে মায়া লাগাইছে, ও সোনার চাঁদে রে, ও মায়ার চাঁদে রে, চাঁদে মায়া লাগাইছে। সেলিম ভাই, চাঁদের প্রসঙ্গ যেহেতু আসলো, একে আনামের সেই চাঁদের, আমরা জানি যে আপনার শিক্ষক হুমায়ুন আহমেদ, ওনার চাঁদের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন ছিল, এবং ওনার চন্দ্রকথা সিনেমায় আপনি চাঁদ নিয়ে গান করলেন। কি সুন্দর গান! আমার যতটুকু মনে আছে যে এই গানের সঙ্গে ওনার ইমোশনাল একটা অ্যাটাচমেন্টও ছিল সম্ভবত। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না, সে আমার চিনে কিন্তু আমি চিনি না, চাঁদনি পসরে কে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। এই গানের সুরকার মাকসুদ জামাল মিন্টু ভাই, উনি বলেছিলেন যে কি সুন্দর সুর করেছেন। উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে হুমায়ুন আহমেদ যা লিখতেন, মানে মিটার এত ভালো থাকতো যে কোনো লাইন বা কোনো একটা অক্ষর নাকি ফেলতে হতো না, মানে এত সুন্দর করে উনি গানটা লিখতেন। কিন্তু উনি দাবি করতেন যে উনি গান লিখতে জানেন না, কিন্তু কি সুন্দর করে লিখেছেন, আর আলাদা একটা ইমোশনাল একটা। এই ব্যাপারে মিন্টু ভাইয়ের একটা গল্প আমার মনে পড়েছে। তো উনি মানে হুমায়ুন স্যার মিন্টু ভাইকে ডেকে বললেন যে আমি তো আসলে গান তো খুব একটা ভালো লিখতে পারি না, তো কি লিখে দিচ্ছি জানি না। তো যে মিন্টু ভাই বলেন যে, মিন্টু ভাই খুব মজার লোক ছিলেন, উনি খুব মজা করতেন হুমায়ুন স্যারের সাথে। তো বলে যে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যদি আমার পত্রিকার নিউজ এনে দিয়ে দেন, বলে যে সুর করে দিতে, আমি তাও করে দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই, এটা পত্রিকার নিউজ এনে দিয়ে দেন আমাকে। উনি পারবেন, আসলেই পারবেন, কিন্তু বলে আপনার যা ইচ্ছা আপনি লিখেন, আমি সুর করে দেবো, কোনো অসুবিধা। আর হুমায়ুন আহমেদের মধ্যে যেহেতু আছি আমরা, হুমায়ুন আহমেদকে আর মানে বাংলা গানের এই জায়গাটার জন্য আরও কৃতজ্ঞতা জানাতে চাই, যদিও আপনার মাধ্যমে এটা হয়েছিল জার্নিটা, যে গিয়াসউদ্দিনের মতো একজন গীতিকবি, হ্যাঁ আমাদের, উনি একজন ফুটবলার ছিলেন, তো ওই ছাতকে সম্ভবত না ওনার বাড়ি। ব্যাপার হলো কি যে হুমায়ুন স্যার আসলে একটা ইনস্টিটিউশন,
যেমন উনি কাউকে নিয়ে কাজ করলে বা ধরেন গিয়াসউদ্দিন সাহেব একটা গান নিয়ে যদি কাজ করেন বা অন্য কিছু নিয়ে কাজ করেন, তো এটা কিন্তু সাথে সাথে একটা অ্যাট্রাকশন পেয়ে যেত সবারই, যে যেহেতু হুমায়ুন আহমেদ এটা নিয়ে কাজ করছেন, ডেফিনেটলি কোনো একটা এলিমেন্ট আছে এটার ভিতরে। মরিলে কান্দিস নাই আমার দায়ে রে জাদুধন, মরিলে কান্দিস নাই আমার দায়ে, সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায় আমার প্রাণ যাওয়ার বেলায়, বিদায় কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায় রে জাদুধন, মরিলে কান্দিস নাই আমার দায়। বিদিতলাল দাশের কি চমৎকার সুর। বিদিতলাল দাস মানে এমনই একজন লোক ছিলেন, মানে আমি অবাক হই যে তখন একটা ট্রেন্ড ছিল যে কোনো একটা স্টেজে গেলাম বা কোথাও গেলাম, মানে কে কত ভালো করে হেমন্ত মুখার্জির একটা গান গাইতে পারলো, যে এক গুচ্ছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম, বা মান্নাদের একটা গান কত পারফেক্টলি গাইতে পারলো, এটা কিন্তু এটা আর্টিস্ট ক্রেডিবিলিটি ছিল তখন। উনি কিন্তু একদম বিপরীত শ্রুতে, উনি সিলেটের সব ফোক সং নিয়ে কিন্তু স্টেজে গিয়েছেন, অনেক জায়গাতে কিন্তু তাকে ওইভাবে অ্যাপ্রিসিয়েট করাও হয় নাই, কিন্তু উনি পিছন ছাড়ে নাই কিন্তু, এবং ফোক সং নিয়ে যেই রকম ছিল ওই রকমই সারাটা জীবন কাটিয়ে গিয়েছে। এবং উনি কিন্তু মানে আমরা যে ইনহেরিট করেছি যে সিলেটের গানগুলা, দিস ইজ ডিউ টু বিদিতলাল দাস। পাশাপাশি আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আরেকটা জায়গায়, যে আপনি হাসন রাজার গানকে মানে যেভাবে নিয়ে আসতেন বাংলাদেশ তথা গোটা বিশ্বে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকলো আপনার গানগুলো আমি সেটা জোগাড়ও করেছি। এটা হচ্ছে আপনার সেই খুবই নাম করেছিল, এটা একদিন তোর হইবে রে মরণ। আসলে এই ক্যাসেটটা কিন্তু ক্যাসেট আকারে কিন্তু একদিন তোর হইবে রে মরণ গানটা দিয়ে কিন্তু বের হয়েছিল, কিন্তু অরিজিনালি এটা নুহাস চলচ্চিত্র থেকে কিন্তু হুমায়ুন স্যার তার নিজের প্রডিউসিংয়ে গানটা প্রথম বের করেছিলেন। ওনার ছিল যে আমি একটা সিডি বের করবো হাসন রাজার গানের, এবং সেটার কিন্তু খুব চমৎকার একটা প্রচ্ছদ ছিল যেটা ধ্রুব এসের করা, এবং হাসন রাজার গান, ওই সিডিটার নামই ছিল হাসন রাজার। হাসন রাজার যেহেতু আছি, হাসন রাজার মানে ওই যে জীবনের যে একটা পরিভ্রমণ বলা যায়, ওই জায়গায় একদম শেষ দিকে তো উনি নিজের কাছে ফিরে এসেছিলেন, ওই জায়গায় যে হাসন রাজায় কয় আমি কিছু নয়, এই যে এই গানটা একটু শুনবো, এবং এই ফিলোসফিটা যদি ছোট করে যদি বলেন। অ্যাকচুয়ালি ওনারা তো সুফি দার্শনিক ছিলেন, তো সুফিজমের যে বিষয়টা, সুফিজমের ওই জায়গাটা কিন্তু আমি সুফিজম সম্পর্কে খুব বেশি পড়াশোনা করি নাই ওরকম, কিন্তু সুফিজমের বিষয়টাই হলো যে নিজেকে মানে একসময় বিধাতার সাথে বিলীন করে দেয়া, বুঝলেন, নিজের আমিত্ব ছেড়ে দিয়ে যদি আপনি মানে আপনার আরাধ্য পুরুষের সাথে মিশে যেতে পারেন, সেটাই হলো কি আপনাদের আলটিমেটই আর কি, আলটিমেট চাওয়াটা সুফিদের এইটাই হয় আর কি। তো হাসন রাজা বলছে যে ফিল করতেছে আমি আসলে কিছু না, আমি 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 শেষ হয়ে গিয়ে আস্তে আস্তে মিশে যাচ্ছি এর সাথে, তো ওই ট্রানজিশন টাইমের কিন্তু এই গানটা। ও আচ্ছা। হাসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়, অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়। হাসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। সেলিম ভাই, আইজ পাশা খেলবরে শ্যামের পর আরেকটা গানও কিন্তু আপনার খুবই, আরেকটা ক্যাসেট খুবই হিট হয়েছিল, সেটাও আমরা জোগাড় করেছি, সেটা হচ্ছে রূপসাগরে ঝলক মারিয়া, এবং প্রচ্ছদটাও খুবই সুন্দর, আবিদ রনির সঙ্গীতে। এই গানে আমরা দেখতে পাচ্ছি যে সংগৃহীত প্রচলিত কথা এবং সুর, আজকের এই সময় এসে যদি আপনার মনে হয় যে না সংগৃহীত আর প্রচলিতটা ভাঙতে চাচ্ছেন, যে কারা আসলে এটার মূল স্রষ্টা, গীতিকার এবং সুরকার, যদি বলতে পারেন। এটা আসলে আমি যতদূর শুনেছি, যে আমি এই গানটা শুনেছি, অরিজিনাল একটা গান আছে
চান মিয়ার লেখা একটা গান আছে যে ওইরূপ তোমার ঝলক মারিয়া পাগল করলো আমারে একবার এসে পানরে বন্ধু দেখা দাও আমারে। আমার ওই গানটাকে একটু প্লাস মাইনাস করে এই গানটা করা আর কি। হ্যাঁ, তো আমরা যেই ফর্মে পেয়েছি এগুলো তো সব শ্রুতির মাধ্যমে আসা, তো অ্যাকচুয়ালি ক্রেডিট গোজ টু চান মিয়া আমার মনে হয়। আর সেলিম ভাই, আমার যতটুকু মনে পড়ে আপনার সম্ভবত আপনার কোনো একটা জায়গায় আমি ভিডিওটাও দেখেছি যে আপনার সঙ্গে একটু জামাইকান একজন, হ্যাঁ এটা তো আমার মনে হয় ইতিহাস। এই অ্যালবামটা বের করার আগে এই গানটা সহ আগুন লাগাইয়া দিল এবং এই ধরনের কিছু গান একজন জামাইকান মিউজিশিয়ানের সাথে আমি কাজ করেছিলাম। ওর নাম হলো ফেডারেল, এবং সে কিন্তু ফার্স্ট টাইম মানে বাংলা গানের সাথে মানে আফ্রিকান র্যাপ মিক্স করেছিল। আমার সাথে র্যাপার হিসাবে ছিল হলো স্কিপার বলে একটা লোক ছিল, এবং ওই গানটা কিন্তু আমি বিটিভিতে প্রচারও করেছি। কিন্তু তখন দেখেন, তখন কিন্তু আমরা এই গানটা কিন্তু ইয়েও করি না, তখন ইন্ডিয়াতে আশা ভোসলে এবং যে অ্যাপাচে ইন্ডিয়া যে গানটা করলো যে হায় লালকা ইয়ে লালকা হায় আল্লাহ কেসা হ্যায় দিওয়ানা, তো ওইটার সাথে ওই যে অ্যাপাচে ইন্ডিয়া র্যাপ মিক্স করে গানটা ইয়ে করলো। তার আগে কিন্তু আমরা এই কাজটা করি, তার আগে এটা, হ্যাঁ। কিন্তু এখানে এই অ্যালবামে কিন্তু পরে আবিদ রনিকে দিয়ে করানো টোটাল অ্যালবামটা, সেও ভালো কাজ করেছে, কিন্তু ওই অরিজিনাল গানটা কিন্তু আমরা ছাড়তে পারি না। বিটিভিতে একবার প্রচার হয়েছে। মানে আপনি এটা কত সালে করেছিলেন? এই যে 94 মানে বর্তমানে কিন্তু এই ট্রেন্ড চলতেছে যে একটা গানের সঙ্গে র‍্যাপ মিক্স করা ইয়ে করা, এটা আপনি 1994 আমি করেছি। আনফরচুনেটলি ক্যাসেটটা ছাড়তে পারলাম না, কিন্তু এখন ইয়েতে আমি ওই ইউটিউবে আমি অবশ্য গানটা অরিজিনাল গানটা উঠানো আছে, কেউ চাইলে শুনতে পারবেন এখানে। তার মানে সময়ের চেয়ে আগানো চিন্তা আপনার ছিল, ক্রেডিটটা নিতে পারে নাই। দিস ইজ আওয়ার ক্রেডিট। আসলে আমরা বাংলাদেশে বাংলা গানের সাথে প্রথম এই ইন্ডিয়ার আগে করেছি কাজটা, কিন্তু দারুণ একটা তথ্য ছিল। গানটা আমরা একটু শুনতে চাই, খুবই তুমুল জনপ্রিয় গান। একে তোমার প্রেমের নীতি, দেশ বিদেশে মন দিয়া বন্ধু করো রে প্রীতি, সেই প্রীতি যারে ধরে অন্তর পুইরা ছাই করে, একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। দারুণ দারুণ দারুণ। সেলিম ভাই, সময়ের আবর্তে ইতি টানতে হচ্ছে, ইতি টানার মোটেও ইচ্ছা নাই আসলে। আমি মানে মন্ত্রমুগ্ধের মতো আপনার গান কথা শুনেছি। আপনার গায়কী আমি শ্রোতা হিসেবে যখন শুনতাম আমার মনে হতো যে একজন মায়াবী একজন মানুষ, সেই কণ্ঠটা সেই মায়াবী কণ্ঠের একজন আপনি শিল্পী। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি এসেছেন। আমি আপনার সঙ্গীত এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি। সেলিম ভাই, আপনি ভালো থাকবেন। আর আমাদের উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ, মানে অনেক না জানা বা না বলা কথাও বলার সুযোগ করে দেওয়ার জন্য, এত চমৎকার উপস্থাপনা, সেই জন্য আপনাকে ধন্যবাদ দিতেই হয়। আর এটিএন কর্তৃপক্ষ যারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ঈদের এই বিশেষ অনুষ্ঠানে, তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিতে, তাদের কারণেই আজকে আসা। দর্শকরা আজকে এই অনুষ্ঠান যারা দেখলেন তাদেরকে আমরা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ঈদ মুবারক। সেলিম ভাই, ঈদের অনুষ্ঠান যেহেতু, আমরা আপনার সেই বিখ্যাত গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর আনন্দের গান দিয়ে শেষ করতে চাই। আলতারাঙা গায়ের বরণ, দীঘল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। আলতারাঙা গায়ের বরণ, দীঘল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়, বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। In association with Maxbag.